নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প তাল দিঘির রক্তচোষা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প তাল দিঘির রক্তচোষা। বলো তারপর। বলেই ঠাকুরমশাই হুকোটা নিলেন হাতে আর গড়গড় শব্দ তুলে হুকোটা আনতে লাগলেন। বাইরে বৃষ্টি কমে গিয়েছে, কিন্তু গাছের পাতায় আটকে থাকা জলরাশি টিনের পাতায় পড়ে শব্দ সৃষ্টি করছে। ঘরটা অন্ধকার, মাঝে যে লণ্ঠন জ্বলছে সেটা শিখা একটু কম এখন। বৃষ্টি কমে যাওয়ার পর ঝিঝি ডাকতে শুরু করেছে। খোলা জানালা দিয়ে জল ও বাতাস এসে ঘরে ঢুকছে। শরীরটা বেশ শীতল লাগছে, এতে বড্ড আরামও লাগছে। সারাদিন যা ব্যবসা গরম ছিল সে আর বলার। অফিস থেকে ফিরে যখন বৃষ্টি নামলো তখন একটু ভালো লাগছিল বইকি। পাশিংশ একদিকে রেখে ঠাকুরমশাই হুকো টেনে চলেছেন। কিশোরী আর আমি তাকিয়ে আছি তার দিকে। চারি এসে ঢুকলো সিঙ্গারা আর মুড়ি নিয়ে। তিনটে রেকাবি তিনজনের কাছে দিয়ে একটু মৃদু হেসে বেরিয়ে গেল। আজ আসার সময় সিঙ্গারা এনেছিলাম আমি। অনেকদিন আসা হয়নি এখানে। চৈত্রের শুরুর সময় এসেছিল, আর এখন বৈশাখের শেষ। ব্যবসা গরম নিয়ে অফিস যাওয়া আর আসা। অফিস থেকে ফিরেই দেখি বৃষ্টি পড়ছে। আমি বারান্দায় বসে চায়ের কাপে ঠোঁট রাখলাম। বৃষ্টিতে চারিদিকটাকে ভিজে যেতে দেখছি। এর মাঝেই কয়েকজনের রাস্তায় আনাগোনা। বৃষ্টির ছাট যখন গায়ে এসে লাগছিল, স্বর্গীয় একটা অনুভূতি হচ্ছিল বটে। ছোটবেলায় বৃষ্টিতে ভিজে বেড়ানোর স্মৃতিগুলো অকপটে ভেসে উঠছে। মায়ের বকুনি তোয়াক্কা না করিয়ে আমাদের সেই ছুটে বেড়ানো, গ্রামের মাঠ ঘাট পেরিয়ে বন জঙ্গল। বিভূতিবাবু, আরে আজ ভাবছিলাম তারানাথ তান্ত্রিকের ওখানেই যাই। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলল কিশোরীবাবু। অবশ্য বলার দরকার ছিল না, তার আগমন আমায় মনে করিয়ে দিয়েছে যে কোথায় যাওয়া যেতে পারে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি গায়ের পোশাকটা বদলে বেরিয়ে এলাম। গিন্নি এলো এমন সময়। তো কোথায় যাওয়া হচ্ছে শুনি? কিশোরী কৌতুকের স্বরে বলে উঠল, বৌঠান বুঝি জানেন না বৃষ্টি কিংবা শীতের সন্ধেতে কি আমাদের হাতছানি দিয়ে ডাকে? হ্যাঁ সেই তো। হাতছানি দিয়ে ডাকছে? একদিন আপনিও যদি যেতেন তবে আপনারও নেশা হতো আর বুঝতেন ঠিক কেন আমরা ছুটে যাই। উফ, কিশোরী বাবু, থাক থাক। আমার কিংবা আপনার স্ত্রীর যদি নেশা হয় তো বিপদ, বুঝতে পারছেন তো? আরে কিসের বিপদ? এই যে ধরুন, কখনো আপনি আর আমার উনি সন্ধেবেলা অফিস থেকে ফিরে বললেন চা খাবো, আর আমরা বললাম না, আমরা ঠাকুর মশাইয়ের বাড়িতে যাচ্ছি। উফ, আজ যা শীত পড়েছে। কিংবা বললাম আজ যা বৃষ্টির সন্ধ্যা, গল্প একেবারে জমে যাবে। আপনি আর উনি রইলেন বাড়িতে, চা করে খেতে হবে, রান্না করে খেতে হবে, তারপর আমাদের ফেরত আসার অপেক্ষা করতে হবে। কিশোরী লম্বা হাসল। বাপ রে বাপ, দারুণ উদাহরণ দিলেন বৌঠান। থাক থাক, হ্যাঁ, তাহলে আর নেশা করিয়ে লাভ নেই। বরং একদিন বৃষ্টি হলে আমি এসে আপনাকে গল্প শুনিয়ে যাব। বেশ, ভূতের গল্প? ওটাই ভালো হবে। যাক যাক, সে হোক। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। অনেক বড় গল্প হলে অনেক রাত হয়ে যায়, অনেক সময় ফিরতে একটু সমস্যা হয়। আজ আবার বৃষ্টি পড়ছে বলে কথা। এগোনো ভালো সেদিকে, বুঝলেন? বর্ষাতি গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম দুজনেই। আজ বেশ গরম গরম সিঙ্গারা পেলাম।
আর অনেকগুলো নিয়েও নিলাম। কিশোরী ঠাকুরমশাইয়ের প্রিয় পাশিংশ নিল। তারপর মডলেন ছেড়ে ঠাকুরমশাইয়ের বাড়ি। ততক্ষণে বৃষ্টি কিন্তু একটু ধরে এসেছে। চারিদিকে ব্যাঙের ডাক। ঝিঝি কখনো এই বৃষ্টির মাঝেও ডেকে উঠছে। চারিদিকে বৃষ্টির হালকা একটা ঝিমঝিম শব্দ হয়ে চলেছে। চারি একটু হেসে বলল, ভেতরে আসুন। ঠাকুরমশাই এসে বসলেন, পাশিংশ ধরিয়ে শুক টান দিলেন। তারপর গল্পের শুরু। তার মাঝেই ভূতের গল্প বলার পালাটা শুরু হলো। বাইরে হালকা রকমের বৃষ্টি। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে বলে উঠলেন, অবিশ্বাস নিয়ে প্রতিদিন তর্ক শুরু করে দাও, আর সুযোগ পেলে গল্প শুনতে চলে আসো, আবার গল্পের জন্য তাড়া লাগাও। তোমার মতলব আমি এখনো বুঝতে পারলাম না। কিশোরী মুড়িয়া সিঙ্গারা একটু ঢুকিয়ে একটু হাসল। সে আপনাকে বুঝতে হবে না ঠাকুর মশাই। আপনার কাছে গল্প শোনার বায়না করলে আপনাকে আমাদের বলতেই হবে, আর না বলতে চাইলেও আমরা কি আপনাদের ছেড়ে দেব নাকি? এদিকে আবার গল্প শুনে মিথ্যে আর বানানো গল্প বলে যুক্তি তর্ক শুরু করে দাও। হ্যাঁ, সে আমরা দিতেই পারি, একটু তর্ক হলে গল্পের গুণগত মান বাড়ে। আর ঠাকুরমশাই, গল্পের প্রতি যে আমাদের কেমন টান সেটা তো আপনি জানেনই। সেটা টানে এসে হাঙ্গামা করব না তো কখনো হয়? যতদিন পৃথিবীতে বৃষ্টি হবে, শীত পড়বে, আপনার কাছে ততদিন ঠিক আমরা এসে হাঙ্গামা করব। আহারে, পৃথিবী কবে আবার এসব ছাড়া থাকে কিশোরী? তাহলে আর কি, কখনো হাঙ্গামা বন্ধ হবে না আমার। আর 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 এই আমার আর আপনার তর্ক। আমি মাঝে খেই ধরে বলে উঠলাম, তবে কিশোরী কিন্তু আপনার একজন একনিষ্ঠ ভক্ত ঠাকুরমশাই। বেচারা ছুটে চলে আসে আমার কাছে, কেবল আপনার কাছে আসবে বলেই। এই লোকটা আপনার গল্পের জন্য হাহাকার করে মরে। এমনই দুই একটা গল্প হবার পর ঠাকুরমশাই যখন গল্প বলতে শুরু করলেন, তখন বৃষ্টি কমে গিয়েছে অনেকটা। ঘরের ভিতর একটা লণ্ঠন রাখা, তার আলোয় ঘরটা হলদে রঙের হয়ে আছে। কখনো জল ও বাতাসের সঙ্গে বৃষ্টির ছাট এসে ঘরে ঢুকছে। ঝিঝি ডাকছে তারও স্বরে। ব্যাঙের ডাকটা কখনো থেমে যাচ্ছে, আবার হচ্ছে। গরম ভাবটা নেই। শুকনো ধুলোর উপর বৃষ্টি পড়ে সোদা গন্ধটা বেশ ছড়িয়েছে চারিদিকে। গ্রামে প্রথম একটা দুর্ঘটনা ঘটল যখন সেদিন অমাবস্যা ছিল। গ্রামটা পশ্চিম মেদিনীপুরের বটঝুড়ি গ্রাম। শহর থেকে বেশ দূরেই গ্রামটা। গ্রামের মুখে একটা বড় বয়স্ক বট গাছ ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশেই পসরা নিয়ে হাট বসে রোজ। গ্রামের লোকেরা এখানেই বাজার হাট করে। বেশ কয়েকটা জামা কাপড়ের দোকানও হয়েছে আজকাল। সব মিলিয়ে ধীরে ধীরে হাট বড় হচ্ছে। লোকজনের আনাগোনা বেড়ে চলেছে। এখানেই মিষ্টির দোকান করেছে পাশের গ্রামের হরিহর। যেদিন খুব ভিড় হয় সেদিন তার দোকানে কর্মচারী রাখলেও তার স্ত্রী মহুয়া আসে। আজকেও এসেছিল। দোকানের ঝাঁপি আটকাতে রাত 8টা বেজে গিয়েছে। শীতকাল বলে একটু বেশি রাত মনে হয়। এদিকে অমাবস্যা বলে অন্ধকারও বেশি। হাট পেরোনোর পর ঝোপ জঙ্গল। চারিদিকে শেয়াল ডেকে উঠছে যখন তখন। বুকের রক্ত যেন শীতল হয়ে উঠছে। আকাশে শুধু কতগুলো তারা মিটমিট করছে। হাটে তেমন লোক নেই। একটা অনুষ্ঠানের জন্য মিষ্টি লাগবে বলে তাদের তৈরি করতেও পাঠিয়ে দিতে রাত হয়ে গেল। গরুর গাড়িতে করেই আসতো, কিন্তু গাড়োয়ান এসে জানালো গরুটা আচমকা সন্ধ্যের পর অসুস্থ হয়ে গিয়েছে।
এদিকে হাটে আর কোনো গাড়িও নেই। মহুয়া বলে ওঠে, আমার মনে হয় আমরা হেঁটেই যেতে পারি, খুব অসুবিধে হবে না। কিন্তু রাত ভালোই হয়েছে। হরিহর মহুয়ার দিকে তাকালো। তুমি কি বল? হ্যাঁ, আর বাড়িতে বাচ্চাগুলো আছে, ওদের রেখে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না। ওরা যখন বেরোলো তখন চারিদিক বেশ কুয়াশা। কুয়াশার আস্তরণ ঢেউয়ের মতো ভেসে যেতে লাগলো এদিক সেদিকে। হাটে দু একটা দোকান আছে, আর তাতে লোকও কম। সবাই প্রায় বাড়ি যাবার জন্য গোছ কাজ করছে। কেউ আবার শুকনো পাতা ইত্যাদি একত্রে আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকে নিচ্ছে। তাদেরই কেউ ডেকে উঠল। আরে যাবার আগে গা সেকে নাও হরিহর। আরো একজন হেসে বলল, হ্যাঁ, না হলে দেখবে যেতে যেতে বরফ হয়ে যাবে। হ্যাঁ একদম তাই। দুজনে বেশ ভালো করে চাদর জড়িয়ে নিল গায়ে। শীত যেন সূঁচ হয়ে গায়ে ঢুকছে। মাঘ মাস, কাজেই আরো বেশি শীতের প্রভাব। খুব তাড়াতাড়ি রাস্তায় গিয়ে উঠল। চারিদিকে বাড়িগুলো ঝিমোচ্ছে। গাছ জঙ্গল থেকে খুব বেশি ঝিঁঝি ডেকে চলেছে যেন। সাথে কোনো গাছে যেন একটা পেঁচা ডেকে উঠল কেমন স্বরে। এবার যে ওদের তালদিঘি হয়ে যেতে হবে। তালদিঘি মানেই তো সেই জায়গাটা যেদিকে একা কখনো যেতে সাহস পায়নি হরিহর। আজ রাতটা অমাবস্যার। এদিকে গাড়ি নেই, লোকজন শীতের ভয়ে ঘুমিয়ে। লণ্ঠনের হলদেটে আলোতে রাস্তা তেমন দেখা যায় না। কুয়াশা ভেদ করে আর কতটুকু করতে পারে এই আলো? শুধু মেঠো পথটা দেখা গেল। মহুয়া হাতটা ধরল তার স্বামী। হাঁটতে হবে মিনিট 20 মতো। কিন্তু রাস্তায় এসে চারিদিকটা বড্ড অদ্ভুত লাগছে আজকে। একটু গাটা শিরশির করছে তালদিঘি মনে পড়তে। এর আগে মহুয়া অনেকবার গল্প শুনেছে এই তালদিঘি নিয়ে। ওদের গ্রামে ঢোকার পথে তালদিঘি পড়ে। জায়গাটা এত আঁধার যে দিনের বেলাতেও অন্ধকার অন্ধকারই থাকে। একটা বড় পুরনো পুকুর, কবেকার ছিল তার ঠিক নেই। বিঘে 2 জায়গা নিয়ে দিঘি, আর তার চারিধারে লম্বা তালের সারি। তার গা ঘেঁষে নেমে গিয়েছে অসংখ্য জঙ্গল। অনেকটা দূর থেকে মানুষের চাষের ক্ষেত। তার পাশ দিয়েই ওদের গ্রামের রাস্তা। ওদিকে দরকার না হলে যায় না কখনো মহুয়া। এখন দোকানের জন্যই ওদের আসতে হয়, যেতে হয় রোজ। তবে গরুর গাড়িতে যায় বলেই রক্ষা। ওই জায়গাটা এলেই বেশি স্বামীর দিকে চেপে আসে মহুয়া। পুকুরের দিক থেকে নানান রকমের শব্দ আসতে থাকে। জলের ওপর একটা হালকা শব্দ এলেও ওর কানে লাগে। গাছের আগা বাতাসে যখন কাঁপে, তখন ওর সারা গা যেন কেঁপে ওঠে একত্রে। হরিহর বলছে ওকে, ওখানে অনেকবার বাজে ঘটনা ঘটেছে। ওই পুকুরেই আছে একটা খুব ভয়ঙ্কর অশরীরী। কোনো এক বয়স্ক বিধবা বুড়ি অনেকবার সামনে এসেছিল মানুষের, আর আসার পর তার মৃত্যুর কারণ হয়েছে। তালদিঘি মানেই মানুষের কাছে একটা আতঙ্ক। তার কাহিনী মানুষের মুখে মুখে ঘুরে। মহুয়া একবার পাশের বাড়ির খেন্তি মাসির কাছেও শুনেছিল। খেন্তি মাসি বলেছিলেন, আমরা বাপু আসছিলাম বাপের বাড়ির থেকে। তখন রাত 10টার বেশি না। গরমকাল, গরমে কি একটা অবস্থা। লোকজন তো দেরি করেই ঘুমায়, কিন্তু গ্রামের এইদিকে তো মানুষ থাকে না জানোই, বাড়িও নাই। কি নিঝুম গো জায়গাটা। গরুর গাড়ি যেমনি বড় রাস্তা পার হয়ে ঢুকলো গ্রামের সরু রাস্তায়, মানে ওই তাল দিঘির পাশ দিয়ে, অমনি কি সব শব্দ। মনে হচ্ছিল আরো একটা গরুর গাড়ি চলতিছে।
আমাদের গরুর গাড়িতে দুটো লণ্ঠন ছিল, সেই আলোয় কাছে দূরে কারোর কোনো গাড়ি কিন্তু চোখে পড়ে নাই। এদিকে পুকুরের জলে কেবলই মনে হয় কেউ যেন চান করতে নাই মাছে। এত অন্ধকারে কাউকে দেখা যায় না, কিন্তু রাতেই বা কে নাইমবে বলো ওই পুকুরে? ঝিঝি এত ঢাকে যে আরো ভয়ঙ্কর লাগতেছিল জায়গাটা। আচমকাই গাড়ি থাইমে গেল, তোমার মেসো বইলে উঠল, কি হলো গো মিস্ত্রি মশাই, গাড়ি থামালে কেন? ফিস ফিস কণ্ঠে মিত্তির বাবু বইলে উঠল, দেখো, ওই দেখো। ও মা! সামনের দিকে তাকিয়ে তো আমি অবাক। ও মুহুরে এখনো আমার গায়ের লোম দাঁড়ায় যায়। জানিস, সামনের ওই অন্ধকারে দেখি কি জানিস? দেখি একটা সাদা শাড়ি পরা মহিলা হেঁটে হেঁটে যাইছিল। অন্ধকারে তার চেহারা বোঝা যায় না, কিন্তু শাড়ি কান একেবারে স্পষ্ট। আমরা সকলেই কেমন চমকায় তাকায় আসি। সবাই মিলা ভগবানের নাম করি। আর জানো তো, মিতির বাবু সামান্য কবিরাজি জানেন, সেই গুণই সেদিন কাজে লাগলো। মিতির বাবু চিৎকার করে করে মন্তর পড়তে শুরু করতে সারা বাগান জুড়ে সে কি শব্দ! আমাদের মাথার ওপরে গাছেদের মধ্যে যেন তুফান শুরু হয়েছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তাড়াতাড়ি গাড়ি ছুটিয়ে নিতে লাগলো মিত্তির বাবু। হা! আমি তো আর চোখ মেলি নাই। সেই যে ভয়ে চোখ বন্ধ করেছি, সে তো একেবারে বাড়ির উঠোনে আসার পরেই চোখ মেইলে তেইকেছি। মহুয়ার ভয় কিছুতেই কমে না। যত এগিয়ে চলে ততই যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। নিজেই সাহস দেখিয়ে এখন নিজেরই কেমন ভয় করছে। একটু পর ফাঁকা জায়গা, দুদিকে সুপুরি গাছের সারি, আর তারও পরে বাঁশ বাগান। বারবার যেন মনে হচ্ছে এই নীরবতার মাঝেও একটা নুপুরের শব্দ ভেসে আসছে, কিংবা আরো কারোর পায়ের শব্দ। হরিহর বিভিন্ন গল্প করছে, কখনো বলছে, মেয়েটাকে ভাবছি বছর দুয়েকের মধ্যেই বিয়ে দেবো। কি বলো মহুয়া? মহুয়া ধ্যান ভগ্ন হয়ে আরো শক্ত করে স্বামীর হাতটা ধরে। লণ্ঠন কেঁপে ওঠে একটু। হ্যাঁ, তোমার যা ভালো মনে হয়। ছেলেটিও তো বেশ বড় হচ্ছে। ওদের দুই ভাই একদিন দোকানে বসলেই আমাদের অবসর্গ, দুটিতে একটু তীর্থ করে বেড়ানো যাবে। সে তো যেতেই হয় মহুয়া। মাও অনেকদিন কোথাও যায়নি। এই শীত একটু কাটলে ভাবছি সবাই মিলে একটু মায়াপুর দিকে যাব। হ্যাঁ গা, বেশ হয় কিন্তু। বাঁশের আগা বাতাসে এদিক সেদিক করে, সেই শব্দ থেকেও যেন কেমন একটা শব্দের সৃষ্টি হয়। খেন্তি মাসির বলা কথাটা বারবার মনে আসে তার। এক বুড়ি সাদা কাপড় পরে হাঁটছে, অন্ধকারে তার শাড়িটা স্পষ্ট দেখা যায়। আচ্ছা মহুয়া, তোমার ছেলেবেলায় যে প্রেমিক ছিল তার সাথে আর কখনো দেখা হয়নি তোমার? হরিহর যেন ঠিক সময়ে একটা ভালো কথা তুলেছে। ও বুঝতে পেরেছে বউ ভয় পাচ্ছে, আর এই কথাটা তুললেই ও একটু অন্য মনস্ক হবে। সত্যি এবার একটু হাসলো মহুয়া। পরক্ষণেই মনে হলো কেউ যেন তাদের পিছনেই আছে,
অন্ধকার আর গভীর কুয়াশার মাঝে তাকে যেন সেভাবে বোঝাই যাচ্ছে না, তবে তার নিঃশ্বাস যেন পড়ছে শরীরের ওপর। মহুয়া একটু হাসলো। তোমার সাথে বাপের বাড়ি গেলুম যখন 8 বছরে, তখনই তাকে দেখেছিলুম। ওর বউয়ের একটা বাচ্চা আছে, ছেলে। ভালো লাগলো। নাইলে আমি তার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করিনি। তার আফসোস দেখে আমার কষ্ট হতো। বিয়ের পর শুনলাম সে বলেছে সে নাকি কখনো বিয়ে করবে না। তুমি বলো তো, এইসব শুনলে কি ভালো লাগে গো? আমার জন্য কেউ কষ্ট পাক দেখলেই কেমন লাগে। তাকে বিয়ে করতে দেখে কি যে আনন্দ! ও মা গো! চিৎকার করে স্বামীর দিকে আরো বেশি চিপকে গেল মহুয়া। আরে বিড়াল ছিল গো, কালো বিড়াল। আচমকা বেড়াল সামনে পড়তেই চমকে উঠেছিল মহুয়া। বিড়ালটা তখনও ঝোপের ভেতর ম্যাও ম্যাও করেই চলেছে। আরো কিছুটা এগিয়ে গেল। একটু পরেই সেই হাড় হিম করা জায়গাটা। বড় রাস্তা শেষ হবার আগে 2-1টা বাড়ি আছে। রাস্তা ধরে কতগুলো কুকুর খেউ খেউ করেই চলেছে। কার বাড়িতে বাসন মাজার একটু আধটু শব্দ ভেসে আসছে। তারপর ঝোপ। সামনে এগিয়ে ডান দিকে সরু রাস্তাটা ধরল। গাটা কেমন ছমছম করে উঠল। এখানে ঢুকতেই যেন শীত আরো বেড়ে গেল। দুদিকে গাছের ডালপালা এত ছড়ানো যে মাথার উপরেও গাছের ডাল জোড়া লেগে আছে। দুদিক থেকে আসা গাছের ডাল আর পাতা উপরে চালের মতো সৃষ্টি করেছে। পুকুরের জলে কেমন একটা শব্দ হলো। মনে হচ্ছে যেন কেউ জল ভরছে কলসিতে। তখনই মনে হলো কেউ যেন ফিস ফিস করে গল্প করছে। দূরে একটা শেয়াল ডেকে উঠল। মাথার ওপর দিয়ে একটা কি পাখি ভেসে গেল। পুকুরের দিক থেকে ছিঁচি আরো বেশি জোরে যেন চিৎকার করছে। মহুয়া আর কোনো কথা বলতে পারে না। ওর গলা দিয়ে স্বর বেরুচ্ছে না যেন। হরিহর শক্ত করে লণ্ঠন ধরে থাকে। কেউ কোনো কথা না বলে এগোতে থাকে, চেষ্টা করে যাতে পায়ের শব্দও না হয়। এমন সময় মনে হলো যেন সামনের অন্ধকারে সাদা কি একটা দেখা যাচ্ছে। আবারও নেই কিছু। কুয়াশার টেলা বাদে কিছুই আর সেরম দেখা যাচ্ছে না। আর তখনই একটা কান্নার শব্দ ওদের ধ্যান ভাঙিয়ে দিল। এই নীরবতাকে মুহূর্তের মধ্যে জাগিয়ে তুলল গগনভেদী কান্নাটা। অন্ধকার আবার চারিদিকে। কেবল জমাট বাঁধা কুয়াশা, আর কিছুই নেই। মাথার উপর আরো পেঁচা ডেকে উঠল। খুব কমিয়ে কান্নাটা আবার জেগে উঠল পুকুরের দিক থেকে। হরিহর শুকনো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বলো তো? কেউ কি কাঁদছে? মিয়ে যাওয়া কণ্ঠ মহুয়ার। তুমি চলো, বাড়ি চলো, কিছু দেখতে হবে না। কান্নাটা আরো জোরে শোনা গেল। হরিহরের হাতটা ধরে তাড়াতাড়ি সামনের দিকে এগোলো। একটুর জন্য লণ্ঠন পড়ে যেতে নিচ্ছিল। হরিহর দুপা এগিয়ে যেতে না যেতেই সামনে সেই সাদা কাপড় পরা কাউকে আবার দেখতে পেল। বুকটা কেঁপে উঠল। কে 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 কে? ঘোমটা পরা একটা মহিলা। মহুয়া কাঁপছে। একটা পাও এগোনোর শক্তি নেই। হরিহর ফের বলল, কে কে আপনি? সে তুলল এবার নিজের ঘোমটা। জায়গাটা মুহূর্তে শীতল হয়ে উঠল। আর কোনো শব্দ নেই কোনো দিকে। খুব নীরব হয়ে উঠল সবকিছু। হ্যারিকেনের আলোয় ওরা দেখতে পেল ভয়ঙ্কর রূপটা। সাদা শাড়ি পরা মহিলার চামড়া ঝুলে পড়া, মাথার সাদা চুল, চোখের বদলে কালো দুটো কোটর, নাকের জায়গায় কালো গহর, লালচে মুখের পাশ দিয়ে নেমে গেছে রক্তের নালা। নিকট একটা হাসিতে ফেটে পড়ল চারিদিক। হরিহরের হাত থেকে হ্যারিকেন পড়ে যাওয়ার শব্দ হলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ও মহুয়া, চলো
বলেই স্ত্রীর হাত ধরে ছুট দিল হরিহর। কিন্তু একটা চিৎকার শোনা গেল মুহূর্তে। সেই বিকট হাসি চারিদিকে ফিরে ফিরে যাচ্ছে। অন্ধকার জাগিয়ে তুলেছে তার এই বিকট হাসি। উফ, কিশোরী আর আমি একটা ঘোরের মধ্যে ঢুকে গিয়েছিলাম যেন। এই আবছা আলো অন্ধকার মেশা ঘরের ভেতরে তারানাথ তান্ত্রিকের বলা কথাগুলো যেন আমাদের সামনে দৃশ্যটা তুলে ধরছিল। আর আমরা হারিয়ে গিয়েছিলাম তালদিঘির সেই অন্ধকারাচ্ছন্ন রাস্তায়। ঠাকুরমশাই হুকো টানছেন এবার। বৃষ্টি আবারও মৃদুভাবে পড়তে শুরু করলো, যাকে বলে ইলশে গুড়ি বৃষ্টি। আমরা তটস্থ হয়ে আছি, আবারও পরের দৃশ্যে যাবার জন্য অপেক্ষা করছি। দেখা যাক কি হয় এরপর। ঠাকুরমশাই একটা নিঃশ্বাস ছাড়লেন জোরে, তারপর বলতে শুরু করলেন। সেই রাতে মারা পড়ে যেত দুজনে, কিন্তু ভাগ্যক্রমে অন্ধকারে সেই ভয়ঙ্করী কেবল মহুয়াকেই শেষ করেছে, হরিহরকে পারেনি। হরিহর অনেক চেষ্টা করেও নিজের স্ত্রীকে বাঁচাতে পারেনি। আর ঠিক যখন ওকে আক্রমণ করবে তখন একটা গাড়ি এদিকে ঢুকে পড়ে। গ্রামের দুটো পরিবার দুটো গরুর গাড়িতে করে ফিরছিল। তারাই গাড়ি থামিয়ে ছুটে আসে। ততক্ষণে মহুয়ার বদলে ওর রক্তশূন্য শরীরটা পড়েছিল। সারা শরীরে আঘাত লেগেছিল, চোখ মুখ গলা সমস্ত ছড়িয়ে চারিদিকে। খুব ভয়ঙ্করভাবে ওর শরীর থেকে রক্ত খাওয়া হয়েছে। লণ্ঠন ধরতে এমন অবস্থায় মহুয়াকে দেখে চিৎকার করে কান্না করে হরিহর। পরদিন গ্রামের জমিদারের কাছে যাওয়া হলো সবাই মিলে। দেখলেন তো জমিদার বাবু, তালদিঘির ব্যাপারটা সবাই কেমন চেপেছিল। শুধু লোকমুখে একটা ভয়ের ব্যাপার হয়ে আছে কতদিন থেকে। কেউ তেমন চাক্ষুষ দেখেনি বলেই এড়িয়ে গেছে। যদি আগেই ব্যবস্থা করা হতো তবে আর এইভাবে একটা প্রাণকে হারাতে হতো না। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে এতদিন ধরে যেগুলো মৃত্যুর কোনো কুলকিনারা ছিল না, সেগুলোর কারণ ওই তালদিঘি। আর সেই রক্তকাকি সেই শরীর থেকে রক্তগুলো শুষে খেয়ে ফেলে দেয় অন্যান্য জায়গায়, যাতে তার উপর কিংবা তালদিঘির ওপর কারো সন্দেহ না হয়। আপনি শীঘ্রই কোনো ব্যবস্থা করুন। কাল ওই দুটো গাড়ি যদি ওই সময় সেদিক দিয়ে না আসতো তবে কিন্তু ওরা দুজনেই মারা যেত। আর তাদের মৃতদেহ কোথায় পড়ে থাকতো কোনো ঠিক ঠিকানা নেই। আর কেউ বুঝতেও পারতো না সেখানে রক্তের লালসা নিয়ে অপেক্ষা করে কেউ। লোকগুলো চলে যাওয়ার পর জমিদার শিশির মোহন বাবু সেই বসে রইলেন থম মেরে। একটা ঘটনা শুনেই ওনার বড্ড খারাপ লাগতে শুরু করে। নিজে একবার গিয়েছিলেন ছোট ছেলেকে নিয়ে গ্রামের ভেতর, তারপর হরিহরের সাথে কথা বলে এসেছিলেন। কি বা বলার থাকে এই সময়ে, এমন একটা ভয়ঙ্কর মৃত্যু সারা গ্রামকে যেন জাগিয়ে দিয়েছে। কেউ আর সন্ধ্যের পর কাজেই আজ বাইরে বেরোচ্ছে না। গোটা একটা গ্রাম ভয়ে যেন আজ শ্মশানের নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে। ঝিঝি ডাকার শব্দ, সামান্য নিশাচর পাখির শব্দ আর থেকে থেকে কুকুর শেয়ালের ডাক বাদে কোনো লোকজনেরই আওয়াজ নেই। দোতলার বারান্দায় দাঁড়িয়ে শিশির বাবুর ছোট ছেলে পরশ দেখছে গ্রামটা। পরশ বছর 25-এর মতো হবে, বাইরে পড়াশোনা করে, বাড়ি ফিরেছে কয়েকদিন হলো। অত্যন্ত সুদর্শন, শুধু চেহারাতেই না মনের দিক দিয়েও তেমন সে। বাড়ি ফিরে গ্রামের কিসে ভালো মন্দ হবে এসবই চিন্তা তার মাথায়। বিভিন্ন কারণে বাবার সাথে আলোচনা করছে। বড় ছেলে নিজের চাকরি নিয়ে ব্যস্ত। শিশিরবাবু কাজে কখনো সে হস্তক্ষেপ করেনি, কিন্তু ছোট ছেলের এই ব্যাপারটা তার খুব পছন্দের। কাজেই খুব তাড়াতাড়ি ছোট ছেলে তার আপন হয়ে উঠেছে। অন্ধকার চারিদিকে, কেবলই অন্ধকার, তারই মাঝেই জেগে আছে গুটি কয়েক বাড়ির লণ্ঠন আর কুপির আলো। গ্রামের কাছে বিদ্যালয় নেই, এই জন্য সে বিদ্যালয়ের বন্দোবস্ত অবধি করছিল। ডাক্তারি পাশ করে ফিরেছে, এখনো কোথাও বসার সিদ্ধান্ত করেনি। তবে গ্রামের লোকেদের সুবিধায় অসুবিধায় কম দামে ওষুধ দিয়ে সাহায্য করে।
আমার যদ্দূর মনে হচ্ছে উনি ঠিক পারবেন। তুই দয়া করে একটু যোগাযোগ করার ব্যবস্থা কর না ভাই, আমাদের গ্রামের খুব উপকার হয়, লোকগুলো অনেক বিপদে আছে। না রে, ঠিকানা একটু মনে আছে। একটু মনে থাকলে তো চিঠিও দিতে পারবি না। চাপ নিস না, আমি গিয়ে দেখে আসবো। ঠিক তার নাম বললে আমায় লোকে তার বাড়ি বলতে পারবে। অনেক ভালো হয় রে, অসংখ্য ধন্যবাদ। একটু কর আমাদের জন্য। ভাবিস না, যাবো শীঘ্রই। ঠিক তখনই আমার ঠিকানায় এসে পৌঁছলো সম্রাট। খুঁজে পেতে সমস্যা হয়নি। ঠাকুরমশাই, আপনাকে যেতেই হবে, গ্রামে ভীষণ বিপদ। আমি তো কখনো কারোর বিপদ দেখে চুপ থাকতে পারিনি। তখন আমার নাম ডাক উঠেছে। সমস্যার সমাধান করতে মানুষ ছুটে আসতে লাগলো এদিক সেদিক থেকে। সম্রাটকে ফেরানোর কোনো কথায় আসতে পারে না। আমি বললাম যাব। কবে নাগাদ যদি একটু বলতেন। আমিও যাব, ওদের গ্রামে ঘুরতে যাওয়ার আমার খুব শখ। এই সুযোগে একটা বার ঘুরে আসি বরং। আর যার নাম চারিদিকে এত শুনেছি, তার কার্যকলাপ নিজের চোখের দেখার সৌভাগ্যও হবে। আর তাহলে চিঠি লেখার দরকার নেই, আমি কাল আসছি একেবারে। পরদিন আমরা ট্রেনে চেপে গেলাম। খুব বেশিক্ষণ লাগবে না। সকালে ট্রেনে উঠে বিকেলের দিকে নেমে পড়লাম। তারপর গরুর গাড়িতে করে বটঝুরি গ্রামের দিকে রওনাও হলাম। যেতে যেতে পথে সেই তাল দিঘি পড়ল। চারিদিকটা ভালোভাবে দেখলাম। একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারলাম বই কি। দেখা যাক, যে সমস্যার জন্য এসে পৌঁছেছি এতদূর, সেই সমস্যার কোনো সমাধান আমি করতে পারি কিনা। গ্রামের দিকে যেতে যেতে সন্ধ্যা নেমে আসছিল। ক্রমশ চারিদিক নীরব হতে শুরু করলো। পথে কোনো লোকজন আর তেমন নেই। সব কেমন বাড়ি মুখো হতে শুরু করেছে। কি একটা ভয় যেন গ্রাস করছে লোকগুলোকে। আমি অবাক হয়ে তাই দেখছি। সম্রাট হেসে পড়ল। দেখলেন তো সব কেমন বাড়ির দিকে ছুটে পালাচ্ছে। ও তবে ঠিকই বলেছে, গ্রামের লোকগুলো আতঙ্কে আছে বেশ। এই সময় আপনি এসেছেন মানে তারা কোনো আলোর হদিশ পাবে। ঠিক সেই সময় পিছন থেকে এক গগন বিদারী কান্নার সুর ভেসে এলো। নিমেষে সমস্ত স্তব্ধতা যেন উবে গেল কোথাও। এই গাড়িটা থামো তো। আমি বলতেই গাড়িটা দাঁড় করালেন গাড়োয়ান। আমি সম্রাটের দিকে তাকালাম। চিৎকারটা মনে হচ্ছে জঙ্গলের দিক থেকে আসছে। হ্যাঁ, সম্রাটের কণ্ঠে ভয়ের আভাস। আমি নেমে সেদিকে যাবার কথা ভাবলাম। এদিকে সন্ধে হয়ে গিয়েছে। ওইদিকে গাড়োয়ান আর সম্রাট কেউই যেতে চাইল না। তুমি আমায় নিয়ে চলো, আমি আছি, কোনো ক্ষতি হবে না। গাড়োয়ান রাজি হলো। আমি তাকে নিয়ে আবার সেদিকে যাবার জন্য রওনা হলাম। গিয়ে দেখি ওখানে কিছুই নেই। চারিদিক শান্ত, খুব বেশি যেন শান্ত। পুকুরের জলে সূর্যাস্তের লালচে আলোটা পড়েছে, সেটাই কাঁপছে বাতাস লেগে। ঝিঁঝিগুলো চিৎকার করতে ভুলে গিয়েছে, পাখিরাও ঢুকতে ভুলে গিয়েছে। একটা কোনো মায়াময় সেই চিৎকার বাস্তবেই হয়েছিল, কিন্তু কেন, সেই বা কোথায়? যদি কেউ চিৎকার করে তো। সম্রাট ফের বলে উঠল, চলুন এবার, অনেক দূর এসেছেন, আজকের দিনটা অন্তত বিশ্রাম করুন ওখানে। বাড়িতে পৌঁছতেই সারা বাড়ি তার গ্রামের লোক প্রায় ভেঙে চুরে এলো। প্রণাম করে আশীর্বাদ নিল সব। অবশেষে আমাদের নিজেদের ঘরে আসতে পেরেছি। দোতলার শেষে একটা ঘর আমার থাকার জন্য করা হয়েছিল। আমার বিশেষ সুবিধার জন্য ঘরটা আমার খুব পছন্দের। তার পাশেই সম্রাট আর পরশ, দুই বন্ধু মিলে একটা ঘরই আছে। নিচে নেমে হাত মুখ ধুয়ে যখন স্বল্প আহার করতে লাগলাম, তখন সন্ধে পেরিয়ে গিয়েছে। আর গ্রামটাও কেমন শুনশান হয়ে গিয়েছে যেন। খাওয়ার মধ্যে ছিল লুচি, ফুলকপি আলু দিয়ে ঝোল, মটরশুঁটি আর বাঁধাকপির ঘ্যাট। আলুর তো
আর শেষে মিষ্টি সন্দেশ দই। কর্তাবাবু হাঁপিয়ে হাঁপিয়ে বলছে একটা লোক। তার চোখে মুখে যেন ভয়ের দৃষ্টি ফুটে উঠেছে। কি হয়েছে প্রহ্লাদ? আমার আমার ভাইকে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যের আগে তার গরু হারিয়েছিল, সেটা খুঁজতে বেরিয়েছিল। তারপর থেকে যদি খুঁজতে দেরি হয় প্রহ্লাদ? এত দেরি হওয়ার কথা নয় কর্তাবাবু। আপনি আপনি কিছু একটা করুন। এগিয়ে এলো পরশ। বাবা, লোকজন নিয়ে আমাদের সেই তালপুকুরের দিকে যাওয়া উচিত। ওইখানেই কেন? একদিন থেকে তো কিছু নেই পরশ। পরপর কি সে জেগে উঠল নাকি? সব লোক হারালে সেই নিচ্ছে। বাবা, আমরা যাবো ব্যাস। হরিহর বাবুও রাজি হলেন। অনেক লোকজন আর মশাল নিয়ে যাওয়া হলো সেদিকে। সম্রাট থাকলো। অনেক দূর এসে এখন সে ক্লান্ত। আমরা এগিয়ে গেলাম। অন্ধকারে মশালের আলোয় কেবল দেখা যেতে লাগলো গ্রামের অনেক লোক এসে সামিল হলো। আমরাও কিন্তু তখন খুঁজেছি, কিন্তু কিছুই পাইনি। তখন তো এমনিতেই আমাদের কাছে কোনো আলো ছিল না। কে জানে থাকতেও পারে। তবে প্রার্থনা করেছিলাম যাতে না হয়, কারণ মৃত্যু মানেই তো একটা পরিবার থেকে অনেকটা সুখের উধাও হয়ে যাওয়া। পুকুর পাড় আবার জেগে উঠেছে। কালো কালো বড় গাছগুলো যেন এক একটা অশরীরই দাঁড়িয়ে আছে। তাদের ডালপালা যেন ছড়িয়ে দেওয়া চুল। একটা মোটা শিমুল গাছের সাথে কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মশালের আলো এত দূর অবধি পৌঁছলো না, কেবল অস্পষ্টভাবে দেখা যেতে লাগলো কেউ যেন দাঁড়িয়ে আছে। হরিহর বাবু ডাকলেন, কে কে তুমি? লোকজনের মধ্যে বলা বলি হতে শুরু করে। কে থাকতে পারে ওখানে? ছেলে না মেয়ে, তাও দেখে বোঝা অসম্ভব। আবার নড়ছে না, সেই একইভাবে দাঁড়িয়ে আছে। একটা শেয়াল ঠিক ছোট বাচ্চার মতো আচমকা কেঁদে উঠল। তার সাথে আরো শেয়াল যোগ হলো। পুকুরের জলে ঢিল পড়ার একটা শব্দ হলো বই কি। আমি চারিদিক অবাক হয়ে তাকিয়ে দেখছি। এই গাছের একটা ডাল ভেঙে পড়ার শব্দ হলো মনে হলো। মানুষ চমকে উঠলো এই কাণ্ডে। আমি বললাম, চলো এগিয়ে দেখি ওটাকে। এত লোক আছে তবুও এত ভয় পাওয়ার কিছুই নেই। সবাই আমার পিছু এগিয়ে এলো। আমরা সে বড় শিমুল গাছের দিকে যেতে লাগলাম। যত এগোচ্ছি ততই যেন আধার আরো ঘনিয়ে আসছে। ওদিকে আরো ঝোপ জঙ্গল। মশালের কাঁপা আলোয় চারিদিকে আরো কেমন ভয়ঙ্কর লাগছে। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। আমার বিড়বিড় শব্দের দিকে তাকিয়ে আসছে সবাই। আমি মাথা দিয়ে সামনের দিকে ইশারা করে এগিয়ে যেতে লাগলাম আর মন্ত্র পড়তে লাগলাম। ওরাও আমার পিছনে আসতে লাগলো। কারোর মুখে কোনো আওয়াজ নেই, শুধু শুকনো পাতার উপর কতগুলো পায়ের আওয়াজ যেন। সাথে চারিদিকে হতে থাকা রিনরিন শব্দটা। অন্ধকার আরো বেশি অন্ধকারের কালি মেঘে দাঁড়িয়ে আছে। গাছের সামনে গিয়ে আটকে উঠলাম আমি। একটা লোক দাঁড়িয়ে আছে গাছে হেলান দিয়ে। তার গলার কাছটা অনেকগুলো কামড়ের দাগ। এই আবছা আলোয় দেখা গেল চারিদিকে জমাট বাঁধা কালো রক্ত। মুখটার অবস্থা বিকৃত, প্রায় কামড়ে খাওয়ার মতো পুরো মুখটা। চিবিয়ে নিলে যেমন হয় ঠিক তেমন। চোখ মুখ কিছু বোঝার উপায় নেই, শুধু হাড় হাড্ডি বাজেভাবে খুবলে আছে আর কতগুলো মাটিতে পড়ে রয়েছে। এত নৃশংসভাবে একটা শরীর দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। প্রহ্লাদ বাবু এগিয়ে গেল। এই তো, এটাই এটাই আমার ভাইয়ের জামা। এটাই
এটাই আমার ভাই। বলেই সেই শরীরের ওপরে হাত রাখলেন। ভাই এমনি সেটা ধপাস করে পড়ে গেল তার শরীর ঘেঁষে। আমি এগিয়ে দেখি মরেই ছিল প্রহ্লাদ বাবুর ভাই। ঘাসের ওপর মুখ থুবড়ে পড়ে আছে তখন মৃতদেহটা। আমি বাড়ি ফিরে এলাম এই সব নিয়ে। সেই দিন রাতের দিকেই আরো ঘটনা যে ঘটবে কেউ তা কল্পনা করতে পারেনি। সারা গ্রাম যেখানে ভয়ের গহরে নিমজ্জিত, সেখানে এমন কেউ করতে পারে আমরা তা ভাবতেও পারিনি। গ্রামে যে সরু নদীটা আছে সেখানে কতগুলো ছেলে আড্ডা মারছিল, একটা বিশেষ ধরনের খেলা খেলছিল। 6 জন ছেলে, বিরাট, মুকুন্দ, রঞ্জিত, প্রতাপ, বীরেন আর সাধু। ওরা এইসব তেমন ভয় টয় পায় না, তাই রোজকার মতো সেদিনও নদীর পাড়ে আড্ডায় ব্যস্ত। সামনে রাখা একটা লণ্ঠন, জোনাকি জ্বলছে আর নিউছে চারিদিকে। নদীর চরে সাদা বালির ওপর ঝাউবন, ওখান থেকে কত রকম শব্দ ভেসে আসছে। সাথে ছিল গাঁজা। টান মারতে মারতে প্রতাপের মাথায় একটা বুদ্ধি এলো। চল আজ একটা অন্যরকম খেলা হোক। খেলা? কি খেলা? 2টো টিম হবে। প্রথম যার দান আসবে সে 2টো কাজ করার কথা বলবে, যে কোনো একটা কাজ কিন্তু করতে হবে। সবাই বেশ মজা পেল। তাই হোক। বীরেন, প্রতাপ আর মুকুন্দ হলো একদিকে, আর একদিকে বিরাট, রঞ্জিত আর সাধু। বীরেন নিজের পকেট থেকে একটা আধুলি বের করলো। বল কে কোন দিক? দান পড়লো বিরাটদের। ওরা ভাবতে লাগলো কি বলা যায়। 3 জনে কানে কানে বুদ্ধি করতে লাগলো। এদিকে বীরেনরা তাড়া দিয়ে যেতে লাগলো। আরে তারা তুই বল না কি করতে হবে, এত ভাবলে হবে? তাহলে আমরা কখন খেলবো? ওরা একটা সময় বলে উঠল, হয় মীরাকে ভালোবাসার প্রস্তাব দিতে হবে। ও হ্যাঁ, মীরা ওই গ্রামে সবচাইতে সুন্দরী মেয়ে, যার পিছনে অনেকেই পড়েছে, কিন্তু সাহস করে কেউ তেমন কিছু বলতে পারে না। তাই মীরার কথাই বলল, হয় মীরাকে প্রস্তাব দিতে হবে, না হলে ওই তালদিঘির জল আনতে হবে। দ্বিতীয় ব্যাপারটা শুনে সবাই একেবারে চমকে উঠল। অবশ্য প্রথমটাও কম বড় কাজ নয়। ওদের ফ্যাকাশে মুখটা দেখে হেসে ফেলল রঞ্জিত। কি রে, ভয় পেলি নাকি? এত ভীতু? দেখ ছেলের কি অবস্থা। তোরা নাকি নদীর পাড়ে আসিস আড্ডা দিতে, কাল থেকে ঘুমিয়ে পড়িস লেপের ভেতর। ওরা 3 জনে হেসে উঠল। অন্য দলের ছেলেরাও কম কি, ওরাও যোগ দিল হাসিতে। এত হাসিস না, আমরা ছোট কাজ করতে চাই না, তাই ভেবে নিয়েছি সবচাইতে বড় কাজটাই আমরা করব, মানে তাল দিকে জল নিয়ে আসবো, আর ভাই এনে তোদের খাওয়াবো। বলেই 3 জনে হেসে উঠল হো হো করে। মুকুন্দ একটু বেশি সাহসী, কাজেই ও এগিয়ে গেল এসে। এখনো কোনো আলো নেয়নি ওরা। নিলেই গ্রামের লোক বুঝতে পারবে যে এই রাতের বেলা ওরা কোথাও যাচ্ছে। বীরেন ওর পেছনে, আর তারপর তার কাছ ঘেঁষে এগোচ্ছে প্রতাপ। চারিদিকে আঁধার, কোনো লোক মনে হচ্ছে গ্রামে জেগে নেই। বাড়িগুলো থেকে খুব কম আলো দেখা যাচ্ছে। কোনো গাছের ডাল থেকে রাত চড়া পাখির ডাক আসছে। গ্রামের শেষ দিকের জঙ্গল থেকে শিয়ালের ডাক আসছে বলে মনে হলো। ওরা নিজের পায়ের শব্দ বাদে আর তেমন কিছু শুনতে পাচ্ছে না, যেন সারা পৃথিবীতে কেবল ওরা 3 জনই রয়েছে। বাকি 3 জন নদীর পাড়ে অপেক্ষা করছে। প্রতাপ হালকা স্বরে বলে উঠল, এখনো ভেবে দেখ ব্যাপারটা কি ঠিক হচ্ছে? কদিন তো যেসব হলো। পিছনে তাকালো মুকুন্দ। তুই যে এমন ভীতু সে তো আমি জানি না। বীরেন তাকালো প্রতাপের দিকে। ভাই এই তুই পুরুষ মানুষ না? এইটুকু একটা কাজ করতে নাকি তোর এত... কিছু বলতে গেল প্রতাপ, কিন্তু লজ্জায় পারল না। তবু কাচুমাচু করে বলে উঠল,
না আসলে যেসব ঘটনা ঘটছে। হাসলো মুকুন্দ। কে না কে মরেছে, দোষ হয়েছে পুকুরের। ওসব কিছু না, বুঝলি তো? আর হলেই বা আমাদের দেখে সে ভয়ে পালাবে? ভাই, তোর ইচ্ছে হলে পালিয়ে যা। হ্যাঁ, নিজের হাতে নেওয়া ঘটের দিকে তাকালো বীরে। এই ঘটে জল এনে ওদের চান করিয়ে দেব, তবেই না আমার শখ পূরণ হবে। আমি তো ভাবছি আমরা ওদের একই কাজ দেব। মুকুন্দ একটু সতর্ক কণ্ঠে বলে উঠল, ঠিক তো, আমরাও তো ফিরে ওদের কিছু কাজ দেব। গ্রামের প্রান্তে এসে লণ্ঠনটা মাটিতে রাখলো বীরে। তারপর দেশলাই দিয়ে সেটা জ্বালিয়ে নিল। দাঁড়িয়ে দেখল প্রতাপ ভীত চোখে চারিদিকে তাকিয়ে দেখছে। গ্রাম শেষে ধুধু মাঠ। বারবার যেন মনে হচ্ছে সুদূরে থেকে কেউ এদিকে আসছে হেঁটে হেঁটে, আর তার পায়ে নূপুর বাজছে। সেই নূপুর রাতকে জাগিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, যদি ফিরে যাই তো। কটমট চোখে ওর দিকে তাকালো বীরে। ভাই, তুই বরং ফিরে যা। সায় দিল মুকুন্দ। হ্যাঁ, তাই কর। আর বলিস না যেন তোকে এগিয়ে দিতে হবে। নিজেকে শান্ত রাখলো প্রতাপ। আরে না, তোদের ছেড়ে কেনই বা যাবো আমি? চল, আমি আছি, আমার কোনো ভয় নেই। কিন্তু লোকজনের মুখে এইসব কদিন থেকে। ওর পিঠে হাত রাখলো মুকুন্দ। তারপর শান্ত কণ্ঠে বলে উঠল, আরে ভাবিস না, আমরা আছি। ভূত প্রেত সব পালিয়ে যাবে আমাদের থেকে। দেখতে হবে না আমরা কারা। বলেই হেসে ফেলল। ওর সাথে হেসে দিল বাকি দুজনও। জায়গাটা মেতে গেল ওদের হাসিতে। এবার ওরা চলতে শুরু করলো লণ্ঠন নিয়ে। লণ্ঠন আছে বলেই এরপর ঘন বন ওরা পেরিয়ে যেতে পারবে। বীরেনের কেবল বারবার মনে হচ্ছে কেউ আছে পিছনে, যার হেঁটে আসার শব্দও পাচ্ছে। কেউ ঠিক ওদের অনুসরণ করছে। তাল দিঘির রাস্তার পাশে যখন এসে দাঁড়ালো তখন আরো রাত। এদিকে ঝিঁঝি বড্ড বেশি ডাকছে। লণ্ঠনের মেয়নো আলোয় গাছগুলোকে বড্ড অদ্ভুত লাগছে দেখতে। কেমন যেন কালো রং মেখে দাঁড়িয়ে আছে সব। ঝোপ ঝাড়ে কেউ যেন নিজের উপস্থিতি টের পাইয়ে দিচ্ছে। শুকনো পাতা ধরে কেউ যেন হাঁটছে। তার হাঁপিয়ে ওঠার নিঃশ্বাস শোনা যাচ্ছে। ক্লান্ত কেউ যেন হেঁটে চলেছে। এইসব প্রতাপের সাথেই হচ্ছে বলে প্রতাপ বুঝতে পারছে, কারণ আর বাকি কারোর মধ্যে এমন থেমে গিয়ে চারিদিকে সতর্কভাবে তাকানো নেই। আবার মনে হলো ওর কল্পনাই হচ্ছে এমনটা, বাস্তবে এমন কিছুটা হচ্ছে না। বীরেন এমন সময় ওদের সামনে এসে একটু ফিসফিসিয়ে বলে উঠল, হে, সামনে দেখ। প্রতাপ আর মুকুন্দ দেখলো একটা মেয়ে হেঁটে যাচ্ছে চুপচাপ। তার গায়ের সাদা শরীরটা বেশ স্পষ্ট আঁধারে। হাঁটার সময় শুকনো পাতার ওপর মৃদু খড়খড় শব্দ হচ্ছে। প্রতাপ ওদের দুজনের হাত ধরে ফেলল। ভাই, ভাই, এবার এবার চ চ বাড়ি চ। আমি শুনেছি রে, এমনই কিছু দেখা যায়। মুকুন্দ আবার ফিক করে হাসলো। এমন মেয়ে যদি ভূত হয় তবে একটু দেখে আসাই যায়। হ্যাঁ, তুই না পড়াশোনা করেছিস প্রতাপ, তাহলে এত ভয় কেন তোর? এইসব ভূত প্রেত বলে আসলেই কিছু হয় না। কি করে যে বোঝাই। সত্যি কোনো মেয়ে ওটা, আর আমাদের জানতে হবে সে কে, কেন এসেছে এখানে এত রাতে। একটা মেয়ে হয়ে এখানে আসতে পারে, আর তুই একটা পুরুষ হয়েও ভীত হয়ে আছিস। তোর তো উচিত ওই মেয়েটার থেকে কিছু শেখা। বীরেন এই কথাটা বলতে আরো লজ্জা পেল প্রতাপ। চুপচাপ ওদের অনুসরণ করলো। ওরা যখন এগুচ্ছে তখন ওদের পায়ের শব্দে সেই নারী থেমে গেল। বনের মাঝে নীরবতা সৃষ্টি হলো। গাছগাছালির মাঝে সাদা শাড়ি পরা মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। এই সামান্য আলোয় তাকে স্পষ্ট দেখা যায় না। ওরাও দাঁড়িয়ে গেল। এবার একটু মৃদু খিলখিল শব্দ শোনা গেল। তারপর খুব সুন্দর একটা মায়াবী কণ্ঠও শোনা গেল। আপনারা কি আমাকে পেতনি ভাবছেন, আর তাই ওইভাবে আটকে আছেন? হাসলো ওরাও। আরে না না, তুমি কি ভাবো না ভাবো।
মেয়েটি এবার ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। চারিদিকে অসম্ভব রকমের নীরবতা। মেয়েটি ওদের সামনে আসতে ওদের চোখ গোল গোল হয়ে গেল। এমন সুন্দর রূপ কখনো হয়তো দেখিনি ওরা। একেবারে দুধে আলতার মতো গায়ের রং, সাথে খুব নিখুঁতভাবে আঁকা খয়েরি চোখ, তীক্ষ্ণ নাক, লালচে ঠোঁট। এটা মায়াবী কেউ হতে পারে ওদের কল্পনাতেও নেই। প্রতাপ কিন্তু বীরেনের কানে ফিসফিস করে বলেই ফেলল, এত সুন্দর কোনো মেয়ে আছে জানলে তো রোজ আসতাম, রোজ এসে জল নিয়ে যেতাম। বীরেন মৃদু হেসে বলল, শান্ত হও, শুনে ফেলবে, শান্ত হও। তার রূপ দেখে তো পুরো অপ্সরা লাগছে রে। মেয়েটা চওড়া হাসি দিল। আপনারা এখানে? বলেই সে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো যেদিকে এসেছিল। বাকি তিনজন তার সাথেই এগোতে লাগলো। একদিকে মুকুন্দ, একদিকে বীরেন, আর তাদের পিছনে আছে প্রতাপ, লণ্ঠনের হালকা আলো নিয়ে। ওরা এগোচ্ছে, আর কুয়াশা আজ তেমন নেই, তবে আলোর চারিদিকে কুণ্ডুলি পাকিয়ে ভাসছে। মুকুন্দ বলে ওঠে, ওই যে পাত্র দেখছো, ওই পাত্রে জল নিতে এসেছি। জল? হ্যাঁ, আর আমাদের তিনজন বন্ধু আমাদের এই তিনজনকে এই কাজ করার জন্য সাহস দেখাতে বলেছে, তাও আবার এখানকার জল। লোকে ভূত ইত্যাদি নিয়ে গল্প বলে, এই জন্য তারা ভেবেছে আমরা নাকি ভয় পাবো। গল্প? বীরেন তাচ্ছিল্যের হাসি হাসল। তো কি কখনো এমনটা হয় নাকি? একটা ভূত সে কেন রক্ত খাবে? আহারে খাওয়ার যেন আর কিছু নেই তার। মেয়েটি রহস্যময় হাসি হাসল। তাই বই কি, কিন্তু তবুও যদি খাই আর ধরো তোমাদের। সেই সব কথার আগেও তোমার মতো একজনের সাথে দেখা হলো, এটাই অনেক। বীরেনের কথা শেষ হওয়ার আগেই মুকুন্দ দুষ্টু হাসি হেসে বলে উঠল, আমি জীবনে কখনো এমন রূপ দেখিনি, বিশ্বাস করো। মেয়েটি আবার হাসল, সেই রহস্যময় হাসি। তাই নাকি? নয়তো কি। আচ্ছা, তুমি এখানে, মানে এখানে পুরুষ মানুষ অব্দি আসতে ভয় পায়, কিন্তু তুমি কি করে আসলে? তোমাদের জানতে ইচ্ছে করছে বুঝি? হ্যাঁ। একদিনে এত জানা কি ঠিক মুকুন্দ বাবু? তুমি আমার নাম কখন জানলে? এই তো আপনারা যখন গল্প করছিলেন। বলেই একটু থেমে মুকুন্দের দিকে তাকালো মেয়েটি। মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল। লণ্ঠনের হলদে আলোয় মেয়েটিকে আরো অপূর্ব লাগছে। বুকের অনেকটা নিচ অবধি সাদা, শাড়ির আঁচলটা পড়ে আছে, কাজে অদ্ভুত আকর্ষণ লাগছে তাকে। খয়েরি দুটো চোখের চাহনিতে যেন অনেক দূর অবধি দেখা যায়। মৃদু হাস্যোজ্জ্বল তেল তেলে দুটো লালচে ঠোঁট যেন গোপন কোনো ইঙ্গিত করে। মাথার দুদিকে বাদামি চুলগুলো এসে পড়ছে বুকের খাঁজে। সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল। ওর মনে হলো মেয়েটি আলকুচে কখনো ওর হাত স্পর্শ করছে। ওই হাতের স্পর্শ যেন ওর সারা শরীর জাগিয়ে তুলেছে। মেয়েটি চোখটা ঘুরিয়ে বলে ওঠে, এতটাও জানতে চাওয়া কি ঠিক মুকুন্দ বাবু? মুকুন্দ ফ্যাল ফ্যাল করেই তাকিয়ে রইল। মেয়েটি আরো এগিয়ে যেতে শুরু করলো। আপনাদের তিনজন লাগলো এখানে আসতে? বীরেন মুখ খুলল, কখনো না, আমি কিন্তু একাই আসতে পারতাম। স্রেফ এটা একটা প্রতিজ্ঞা বলেই আসলাম তিনজনে। অন্ধকার ক্রমশ বাড়ছে। বীরেন হাতে যে লণ্ঠনটা নিয়েছিল সেটা আবার কাঁপছে কুয়াশার দাপটে। নিভে যায় অবস্থা। যখনই নিভে যেতে চাইছিল তখনই অন্ধকার আরো বেশি লাগতে লাগলো। পিছনে থাকা প্রতাপ শুধু দেখছিল ওদের। ওর ভেতরে তখনও কেমন একটা ভয় করতে লাগলো। দুদিকে এখন ঘন কালো কাব গাছ।
তার উপর এমন নিকষ কালো আধার। ওর ইচ্ছে করতে লাগলো এখনই এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। আর তাদের কিছু বলতেও পারছে না, ভীতু না ভেবে বসে ওরা। মেয়েটি মিহি কণ্ঠে বলে উঠল, আপনাদের পরিচয়? আমি বীরেন। আমার নামটা তুমি জানো না? আর ও তো মুকুন্দ, আর তার পিছনে রয়েছে আমার বন্ধু প্রতাপ। মেয়েটি একবার পিছন ফিরে তাকালো। ওর মায়াবী চোখের দৃষ্টি যেন অবাক করে দিল প্রতাপকে। ওর কেবলই মনে হতে লাগলো এখানে এই মেয়েটির সাথে যাওয়া ঠিক নয়। ও, আপনি প্রতাপ? হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক কষ্টে যেন গলা দিয়ে ওর কথাটা বেরোলো। মেয়েটি ফের সামনের দিকে ঘুরে গেল। উনি মনে হয় খুব ভয় পেয়েছেন। ওনাকে নিয়ে আসা উচিত হয়নি। মেয়েটির উন্মুক্ত পিঠ দেখছে প্রতাপ। যতটুকু আলো লাগছে ওখানে মনে হচ্ছে চুঁইয়ে পড়ছে যেন জ্যোৎস্না। কোমরের খাঁজ দেখে যে কারোর লোভ হবে। আর তোমার নাম? মুকুন্দ প্রশ্ন করতেই মেয়েটি মৃদু হাসল। আমি কাবেরী। নামের সাথে মিল আছে বেশ। তুমি ঠিক একটা ফুল জানো, কিন্তু এদিকে আর কোথায় যাবে? তোমার বাড়ি এদিকে নাকি অন্য কোনো? ওরা তাকিয়ে দেখলো পুকুরের কাছে এসে দাঁড়িয়েছে ওরা। লণ্ঠন কেঁপে চলছে। তার আলোয় দেখা যাচ্ছে সামনের ঝোপের ওপারে পুকুর। তার জলে কেমন একটা শব্দ হচ্ছে, যেন কেউ যেন খুব সতর্কভাবে ঢিল ছুড়ছে। আবার মনে হচ্ছে কেউ যেন নূপুর পায়ে হেঁটে চলেছে। তার ঝমঝম শব্দ জাগিয়ে তুলেছে রাতকে। দাঁড়িয়ে আছে কাবেরী। ওর শরীর থেকে বড্ড মিঠে একটা সুগন্ধি বেরোচ্ছে। ওরা এবার বুঝতে পারলো সত্যি নেশা লাগানোর মতো একটা গন্ধ। কোন ফুলের? মেয়েটি হাসলো আবার। ওই যে ওই দিকে বলেই পুকুরের দিকে এগিয়ে গেল। ওখানে কেউ থাকে বলে তো কেউ জানে না। তুমি কি না ওখানে? না, তুমি মিথ্যে বলছো, তাই না? না, চলুন গিয়ে দেখবেন। আসলে আমি অনেক দূর গ্রাম থেকে এখানে এসে বাস করছি। আমার স্বামীর মৃত্যুর পর গ্রামের লোকেরা আমায় মিথ্যে ডাইনি অপবাদ দিয়ে জ্বালিয়ে দিতে চায়। এত রূপ বলেই নাকি আমি ডাইনি। এটা হয় কখনো? রেগে উঠল মুকুন্দ। কোথাকার কোন মূর্খ লোক এমন বলে? চলো, তুমি দেখাবে। আমরা গিয়ে তোমার পা ধরিয়ে ক্ষমা চাইয়ে নেব। আমাদের চেনে না ওরা। এত সুন্দর কাউকে ডাইনি বলে নাকি? একটু সাহসী কণ্ঠে জবাব দিল বীরেন। হাসলো কাবেরী। হে মা, আপনারা কেমন খেপে যাচ্ছেন? এমন করলে আমি আমার পুরো গল্প বলবো কিভাবে? ওরা চুপ করে গেল। প্রতাপ ওদের পিছনেই আছে। বুকের কাছে মা তারার লকেটটা দেখছে। পুকুরের অন্ধকার থেকে সেই ঝমঝম শব্দ এখনো আসছে। তাল গাছের পাতায় কি যেন শব্দ করছে। আমি সেই রাতেই পালিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলাম। তখনই মাঝরাতের দিকে এদিকে আসতে লাগলাম। পথে কিছু লোক গরুর গাড়িতে আসতে দেখে লুকিয়ে গেলাম গাছের আড়ালে। তখনই তাদের গল্প করতে শুনলাম। আরে তালদিঘির পাশে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেও। ওই জায়গাটা এমনিতেই ভালো নয়। ওই রক্তখাকি কিন্তু পুকুরের পাড়ে থাকে শুনেছি। কেউ তাই এদিকে সন্ধ্যের পর আর যায় না, সাহস পায় না কেউ। আমি ঠিক করলাম আমি এখানেই থাকবো। যেখানে কেউ থাকে না কিংবা যেতে ভয় পায় সেখানেই বরং আমি থাকি। অন্তত লোকজনের আড়ালে থাকতে পারবো, কারোর নজর আমার দিকে পড়বে না। রূপ নিয়ে জন্মানোর পর থেকে একটা শিশুর কাছে গোটা পৃথিবীটা অন্য রকম হয়ে ধরা পড়ে। মানুষ খুব হিংস্র, ঠিকমতো বাঁচতে দিতে চায় না। মুখোশের আড়ালে থাকা হিংস্র রূপটা দেখে দেখে আমি ক্লান্ত। আপনাদের ভদ্র সমাজ আমায় থাকতে দেয়নি পবিত্রতা নিয়ে। ওর কণ্ঠ বেশ ভেজা মনে হলো। তাই এখানে আমি ভালো আছি। এই ভূত পেতনির চাইতেও মানুষ বেশি ভয়ঙ্কর। স্বামীর মৃত্যুর পর আপন পর সমস্ত মানুষ আমায় খুব লেখেতে এসেছিল। আমার 5 বছরের পর থেকে আমায় ছুঁয়ে দেখার জন্য হাজার পুরুষের লালসা দেখেছি। ছুঁয়ে দিয়েছে নানাভাবে।
তিনজনে একটু থ মেরে রইল। মেয়েটি এগিয়ে যেতে লাগলো। চলুন আমার বাড়ি দেখাই। অত ভেতরে কেউ যায় না। রাত হলেই আমি বেরিয়ে এসে গ্রামাঞ্চল থেকে কোনো দরকারি জিনিস আনার থাকলে নিয়ে আসি। আর তার উপর ওই বাড়ির পাশে অনেক ফল গাছ আছে, সবজিও আছে, বেশ চলে। ওদের অবাক হবার পালা ক্রমশ বেড়ে চলেছে। তিনজনে তার পিছনে তবু এগিয়ে যেতে লাগলো। তাল গাছের সারি পেরিয়ে সরু পথ, আধারে তেমন দেখা যায় না। বাতাস দিতে শুরু করলো খুব। কেউ কিছু বোঝার আগেই লণ্ঠন পড়ে গেল একদিকে। বীরেন ছুটে গেল ধরার জন্য, কিন্তু পারল না। আগুন সমেত সলতেটা রক্ষা করতে চাইলেও তা দপ করে নিভে গেল। এবার মুকুন্দ ডাকতে লাগলো, এই কাবেরী, ভয় পেও না কিন্তু। কিন্তু কাবেরী কোথায়? ও তো ওদের সামনেই ছিল। যেটুকু ফ্যাকাশে আলো ছিল তাতে বোঝা যাবে কেউ থাকলে, কিন্তু কাউকে বোঝা গেল না। হঠাৎ মুকুন্দ টের পেল তার কাঁধে কারোর নিঃশ্বাস পড়ছে। ঘুরে তাকাতেই খুব মৃদু স্বর শুনতে পেল। চলুন না, আমার ঘরে আলো আছে, আমি এগিয়ে যাচ্ছি, আর আপনারা আমার পিছনে আসুন। তিনজনে এগিয়ে গেল। সত্যিই সামনে একটা কুটির দেখা গেল। সামনে একটু আলো কুটিরের বিভিন্ন ছিদ্র দিয়ে বেরিয়ে এসেছে, তাও কুয়াশার ভিড়ে বড্ড ম্যাদানো। আমি ভেতর থেকে আসছি, আপনারা একটু দাঁড়ান। এখন জঙ্গলে কেউ থাকে না, না দেখলে বিশ্বাস করতে পারতো না ওরা। কিন্তু অনেকক্ষণ থাকার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। মুকুন্দ একটু আনচান করে উঠল। তোরা থাক, আমি দেখে আসছি বলেই দেওয়ার পর ভাঙাচোরা দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। ঢুকে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। লণ্ঠনের ফিকে আলোয় দেখা গেল ভেতরে নিজের শাড়ি ছাড়ছে কাবেরী। ওর বুকের নিচ অব্দি সাদা শাড়িটা লেপ্টে রয়েছে। চারিদিক উন্মুক্ত শরীর দৃশ্যমান। অন্যদিকে ঘুরে গেল আচমকা শাড়ি ঠিক করার জন্য। তখনই ওর কোমল শরীরের মাঝে কোমরের ওপর খাঁজ দেখে আরো মোহিত হয়ে উঠল মুকুন্দ। ছুটে গেল ওর দিকে, পিছন থেকে চাপটে ধরল। কাবেরী আচমকা কিছু বলতে পারল না। পরক্ষণে টের পেল যখন তখন মুকুন্দকে টেনে নিল ঘরের এক কোণে, তারপর চাপটে ধরল। ওর মাথার এলোমেলো চুল ধরে ঠোঁট ছুঁয়ে দিল। ওকে খড়ের মেঝেতে শুয়ে নিল। মুকুন্দ আবেশে হারিয়ে গেল কোথায় যেন। কাবেরীর বুকে মুখ রেখে সুখ খুঁজতে লাগলো। আর তখনই চমকে উঠল মুকুন্দ। যে নরম তুলতুলে শরীরও স্পর্শ করেছে, এখন আর সেই শরীর নেই। এমন একটা হাড় জিড়জিড়ে শরীর, বিকট গন্ধ। আর মনে হতে লাগলো মাথায় কেউ আঘাত করেছে তীক্ষ্ণ কিছু দিয়ে। বাকি দুজন এতক্ষণে দেখছিল দরজার বাইরে থেকে, এবার আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারল না। ছুটে ঘরের ভেতরে গেল। এই, এটা রাক্ষসী, ডাইনি ডাইনি। ততক্ষণে মেয়েটি কিন্তু সেই বয়স্কা ভয়ঙ্করী মহিলার রূপ নিয়েছে। বিকট তার রূপ, সাদা লম্বা চুল, ঝুলে যাওয়া ফ্যাকাশে শরীর, পরনে সাদা একটুখানি কাপড়, প্রায় নগ্নই বলা চলে। সাথে চোখ দুটো লাল। প্রাণপণে সে মুকুন্দর মাথাটা চিবিয়ে খেতে লাগলো। কচকচ শব্দ হতে লাগলো। এদিকে মুকুন্দ দুই হাত পা দিয়ে ছটফট করতে লাগলো। ওরা দুজন গিয়ে পেছন থেকে ওকে ধরল। তখনই সমস্ত আলো নিভে গেল। ভয়ঙ্কর জোরে বাতাস বইছে, সবকিছু যেন ভেঙে চুরে যাবে, উড়ে যাবে সবকিছু। মুকুন্দ চিৎকার করছে যে সেটা এই ঝড়ের দাপটে সামান্য শোনা যাচ্ছে, কিন্তু সেই রক্ত খাকির খেতে থাকা কচকচ শব্দটা বেশ স্পষ্টই মনে হলো। একটা সময় মনে হলো নিথর হয়ে এসেছে মুকুন্দ। শেষ একটা আর্ত চিৎকার ওকে থামিয়ে দিল। এবার সে এসে ধরল প্রতাপকে। তার ভয়ঙ্কর গর্জন শরীরের রক্ত হিম করে দিল প্রতাপের।
তবুও অনেক সাহস নিয়ে বুক থেকে মা তারার লকেটটা হাতে ধরে চিৎকার করে উঠল, জয় মা তারা, জয় মা। ওর থেকে ছিটকে গেল ভয়ঙ্করী, আর অমনি ছুটে বাড়ির দিকে আসতে লাগলো প্রতাপ। ওর পিছনে সমস্ত ওঙ্কার, চিৎকার আর ঝড়ের দাপটের শব্দ হয়েই চলেছে। পিছনে কিছু না তাকিয়ে ও বড় বোনটার দিকে ছুটে পালাতে থাকে। হাঁপিয়ে উঠলেও থেমে যায় না। আধারে পুকুরের ঘাটে পড়েই যাচ্ছিল, তবুও উঠে আবার তো হাতে ধরা মা তারার সেই মূর্তি। তারপর এই বাড়িতে তার আগমন। অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি সদর দরজায় কেউ চিৎকার করছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাদের বাঁচান। উঠে দোতলার বারান্দায় এসে দেখি বাড়ির প্রায় সকলেই উঠেছে। আমরা নিচে নেমে আসতেই দেখলাম বিধ্বস্ত প্রতাপকে। ধপ করে বসে পড়ল বাগানের ঘাসের উপর। লণ্ঠন নিয়ে বসলাম আমরা ওর সাথে। সেই কোনো মতে এলোমেলো ভাবে কি সব বলল। আমরা জঙ্গলের দিকে যাবার জন্য প্রস্তুত হলাম। সাথে আমার যাবতীয় সরঞ্জামও নিয়ে নিলাম। আজ ওর একদিন কি আমার একদিন। একটা দিনও আমায় ভাবার মতন সময় সে দিল না। আমায় ভয় পাওয়ার জন্যই তার এত সব বিভৎস কাণ্ড কারখানা। গরুর গাড়িতে উঠে বসলাম আমি আর পরশ। সম্রাট যেতে ভয় পাচ্ছে। আমি বললাম, তুমি থাকো। জমিদার হরিহর বাবু ধরে বসলেন প্রতাপকে। প্রতাপ খুব ক্লান্ত, মৃত্যুর মুখ থেকে ফিরেছে। এমনটাই হবার কথা। যেতে যেতেই সেই সব বলছিল আমাদের। পুকুর পাড়ে অনেকগুলো লণ্ঠন নিয়ে আমরা হাজির হলাম। আমাদের পরের গাড়িতে অনেক লোকজন ছিল। তাদের নিয়েই আমরা এসেছি কোনো এক মোকাবিলা করার জন্য। পুকুরের যেদিকে নিয়ে গেল প্রতাপ, সেদিকে গিয়ে গা শিউড়ে উঠল আমার। রক্তাক্ত হয়ে আছে চারিদিক। কুয়াশার নিচে দাঁড়িয়ে ঘাসের উপর রক্ত লেগে আছে, আর জমাট জমাট মাংস যেন। উফ, কি ভয়ঙ্কর সে মৃত্যু! একটা ছোট্ট ঘর, যার ভেতরে দুটো মাথা পড়ে আছে ধড়বিহীন। এতটা নৃশংসভাবে কেউ মৃত্যু দিতে পারে কাউকে? প্রত্যেকটা লোকেদের হৃদয়ে এবার ভয় জাগতে শুরু করলো। আমি অভয় দিলাম, একদম ভয় পাবেন না আপনারা, আমি আছি তো। চারিদিকে প্রবল নিস্তব্ধ। প্রতাপ বন্ধুদের মাথার পাশে বসে টুকরে কেঁদে ফেলল। খবর পেয়েছে সবাই। বাকি সেই 3 বন্ধুও ছুটে এসেছে পুকুরের পাড়ে। মুকুন্দ আর বীরেনের বাড়ির লোক কান্নায় ভেঙে পড়ল যেন। আমার পাশে এসে দাঁড়ালো পরশ। আমায় কিছু করার সুযোগও দিলে না পরশ। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এসব হবে। তবে আর দেরি নয়, আমি এখনই এই মুহূর্তে যজ্ঞ শুরু করতে চাই। অনেক সময় পবিত্র শরীরের পোশাক না হলেও পবিত্র মনে ঈশ্বরকে ডেকে আমি তার সহায়তা পেয়েছি। এবারও আমি সহায়তা পাবো সেটা জানি। সবাই মিলে যজ্ঞের আয়োজন শুরু করলাম। আমার ঝুলিতে যেই সব অবলম্বন ছিল সেই সব দিয়েই আমি যজ্ঞ করব বলে ঠিকও করলাম। বনে ছিলাম বলে শুকনো কাঠের জোগান হওয়ার কোনো সমস্যা ছিল না। এতগুলো লোক তবুও কিন্তু মনে ভয়ে অনেকে। আমি বারবার সাহস দিতে লাগলাম। খুব ঝড় হচ্ছে কখনো কখনো। মনে হতে লাগলো শুকনো পাতার উপর কেউ হেঁটে চলেছে। কখনো মনে হচ্ছে পুকুরের জলে কেউ শব্দ করছে। সবাইকে একটা সুরক্ষা গণ্ডি করে দিয়ে আমি যজ্ঞের সামনে বসলাম। রাত বেড়ে অনেকটাই হয়েছে। চারিদিকে কুয়াশা আরো গাঢ়। সবকিছু কেমন স্তব্ধ এখন। আগুনে আহুতি পড়ার পর ফুটে ওঠার একটু আধটু শব্দ হচ্ছে। বাতাসে ধুনো আর ঘি পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। লোকগুলো আমার আবিষ্কৃত গণ্ডের ভেতরেই চুপচাপ দাঁড়িয়ে। আমি মন দিয়ে যজ্ঞ করছি। মন্ত্রগুলো জাগিয়ে দিচ্ছে রাতের নীরবতাকে। ভগবানকে প্রাণপণে ডেকে চলেছি।
সারা গ্রামে যে মৃত্যু শুরু হয়েছে সেটা যেন অন্তত আটকাতে পারি। এই লোকগুলো যে খুব বিপদে পড়েছে। এমন সময় হুঙ্কার শুরু হলো চারিদিক থেকে। খুব বিকট একটা হাসি তার সাথে যোগ হয়েছে। কিন্তু চারিদিকে কিছুই নেই। অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমরা বাদে আর এই জঙ্গল বাদে কেউই কোথাও নেই। অথচ হাসিটা হলো উস করে কোন দিক দিয়ে ম্যাও করে লাফিয়ে গেল একটা কালো বেড়াল। তার চোখে নীল আলো জ্বলে উঠল। উধাও সে মুহূর্তেই। তাল গাছের আগায় মনে হলো কেউ দোল খাচ্ছে যেন। তার ভারে কেঁপে উঠছে তাল গাছের মাথা, শব্দ করে উঠছে পাতাগুলো। আমি নির্বিকার মন্ত্র পড়ে চলেছি, জানি অনেক কিছুই ঘটবে। আচমকা এমনই মনে হলো আমার পিঠের দিকে কারোর উপস্থিতি। সে যেন উবু হয়ে বসে আছে আমার চোখের দিকে তাকিয়ে। তার গভীর নিঃশ্বাস আমি উপলব্ধি করতে পারছি। তার শীতল উপস্থিতি আমি অনুভব করতে পারছি। সে তাকিয়েই আছে এক দৃষ্টে, আর শান্ত চোখের দৃষ্টিতে যেন খেলে যাচ্ছে তাচ্ছিল্য আর হিংস্রতা। আমি আমার মতোই কাজ করে চলেছি। তখনই মনে হলো কুটিরের ভেতর কেউ কেউ ঘুমিয়ে কাঁদছে। সারা জঙ্গল আর পুকুর পাড়ের জমাট বাঁধা অন্ধকার কুয়াশা ভেদ করে সেই কান্না উঠে চলেছে তার জল করা আকাশের দিকে। আবারও সব শান্ত। পুকুরের দিকে কেউ নূপুর পায়ে হাঁটছে বলে মনে হলো। সে পা রাখলো পুকুরের নিকষ কালো জলের ওপর। থপ শব্দ করে মৃদু শব্দ হলো একটা। আবারও সব শান্ত। ঝিঝি ডাকছে যেন। মনে হলো শুকনো পাতার ওপর দিকে হেঁটে যাচ্ছে এবার। শুকনো পাতার খড়খড় শব্দের সাথে হয়ে চলেছে মৃদু নূপুরের শব্দ। কোথায় লম্বা সুরে ডেকে উঠল শৃগাল। ও ভয়ঙ্কর সুরে। ঝড়ে যজ্ঞের আগুন নিভু নিভু হতে লাগলো। আমি হাল ছাড়লাম না, কঠিন পদ্ধতি অবলম্বন করলাম। মনে মনে স্থির করেছে আজ কিছুতেই হেরে যাব না, নইলে মানুষগুলো কষ্ট পাবে আরো। ঠিক পর মুহূর্তেই খুব ঘন কালো একটা ধোঁয়া এসে দাঁড়ালো আমার সামনে। জায়গাটা শীতল হয়ে উঠল। আমার পিছনে থাকা লোকজনেরা কেমন কেঁপে উঠল। ওখানে কোলাহল হচ্ছে মনে হলো। মুহূর্তেই আবছা আলো আর অন্ধকারে বিকট একটা রূপ দেখতে পেলাম। সাদা ফ্যাকাশে ঝুলে পড়া চামড়া বয়স্ক মহিলার। খুব বেশি উচ্চতা না, পরনে খুব ছোট একটা সাদা কাপড়। তার জন্য শরীরটা প্রায় নগ্নই বলা চলে। সাদা লম্বা চুল দুদিকে গড়িয়ে পড়েছে, তাতে লেগে আছে লাল রক্তের দাগ। সাদা তার চোখের ওপর থাকা ভ্রুও। দুটো চোখ কেমন লালচে। ঠোঁটের কষ বেয়ে নেমে এসেছে রক্তের ধারা। সেগুলো শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে যেন। মুখে একটা বিকট হাসি। আমায় আহ্বান করিস না। তুই জানিস জানিস আমি কত শক্তিশালী। কেমন ফ্যাকাশে কণ্ঠ। বুকের রক্ত যেন হিম হয়ে যায়। আমিও তো ছেড়ে যাওয়ার পাত্র নই। ভগবানের চাইতে কখনো শয়তান বড় হতে পারে না। আর আমিও যে সেই ভগবানেরই দ্বারস্থ হয়েছি। আমি হাসলাম না। সে কিছু বোঝার আগেই আমার কমণ্ডলু থেকে বেলপাতার জল তার দিকে ছিটিয়ে দিলাম। যন্ত্রণায় চিৎকার করে উঠল। তখনই নিজেকে অদৃশ্য করে পালাতে চাইল। আমি পিছনে রাখা আমার পত্র বের করলাম, তার দিকে ধরে বিড় করে মন্ত্র পড়তে থাকলাম। আরো জোরে জোরে চিৎকার করে উঠল এবার সে। সারা বন যেন জেগে উঠল। সেই পাত্রের ভেতর
সে ঢুকে পড়ল। সারা পুকুর কেমন শান্ত এখন, যেন কিছুই হয়নি। আর না তো কখনো খারাপ শক্তি ছিল এখানে। পুকুর পাড় শান্ত, লম্বা দাঁড়িয়ে থাকা তাল গাছগুলোও শান্ত, এই ঝোপঝাড় শান্ত, শান্ত এই কুটির। সকলেই বাইরে বেরিয়ে এসে আমার পায়ে পড়ল। আমি উঠতে বললাম, আগুন লাগিয়ে দেওয়া হলো সেই কুটিরে। বেশ শান্ত আর খুশিভাবে আমার সামনে এসে দাঁড়ালো পরশ। এখনো কিন্তু আমার কাজ বাকি আছে পরশ। এই পাত্র পুঁতে ফেলতে হবে অনেক দূরে কোনো নদীর তীরে। এই পাত্রের ভেতরে এমনিও ও ধীরে ধীরে ক্ষয়ে যাবে আর ওর বিনাশ হবে, তবে সেটা খুব দেরিতে হতে থাকবে। আর এর আগে অবধি ওকে কষ্ট পেতে হবে। এতগুলো লোককে দেওয়া কণ্ঠ ওকে ভোগ করতে হবে এইভাবে। পরদিন ছুটে এলো মহুয়ার স্বামী। আপনি আরো কয়েকটা দিন আগে এলেই হয়তো আমি আমার মহুয়াকে হারাতাম না ঠাকুর মশাই। ও ছাড়া যে আমার পরিবার একেবারে নিঃস্ব। যেদিকেই তাকাচ্ছি আমি ওর অনুপস্থিতি লক্ষ্য করছি। তার মাথায় হাত রাখলাম। তুমি সন্তানদের মানুষ করো, পরিবার ঠিকমতো পরিচালনা করো, দেখবে তাতেই মহুয়া শান্তিতে থাকবে। যে আমাদের ভালোবাসে সে কখনো আমাদের ছেড়ে যায় না, মায়ায় আটকে থেকে যায় এই সংসারের ভেতরেই। মহুয়া তো শুধু এই শরীরটা ত্যাগ করেছে, শরীর ত্যাগ করলেই কিন্তু আত্মা বিনিষ্ট হয়ে যায় না। তুমি ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আমি প্রাণপণে চেষ্টা করি সবার বিপদ দূর করার জন্য, কিন্তু তোমাদের অনেকের পারলাম না। এটাও একটা গ্লানি আমার কাছে। তবে গ্রামে আর কোনো ক্ষতি হবে না ঠাকুর মশাই, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। উফ, গল্পটা এতক্ষণে শেষ হলো। এদিকে আমাদের দুজনের যেন দম আটকে যাবার মতোই অবস্থা। এতটা ভয় পেয়েছিলাম যে ভয় পাবো নাই বা কেন। আমরা যে ঠাকুর মশাইয়ের বর্ণনার সাথে সাথে সেই স্থানে চলে গিয়েছিলাম। প্রত্যেকটা ভৌতিক স্থান আর দৃশ্য যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে রক্ত খাকির যে বর্ণনা ছিল আর পুকুর পাড়ের যে বর্ণনা ছিল, সেগুলো আমাদের গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠছিল। এদিকে ঘরের আলো কেমন যেন কমে গিয়েছে। জানালার বাইরে থেকে শীতল বাতাস ঘরের ভেতর এসে আমাদের শীতল করে দিচ্ছিল। কিশোরী কিন্তু তর্ক করার মতো আজ আর কোনো বিষয়ই খুঁজে পেল না। এমনিতে সে হতভম্ব হয়ে আছে কেমন। বৃষ্টি ধরে এসেছে, খুব কম কিছু ফোঁটা পড়ছে বলে বোঝা যাচ্ছিল। আমাদের বেরিয়ে যেতে হবে এবার, অনেক রাত হয়েছে। অন্ধকার বাইরে, গাঢ় অন্ধকার, দেরি করা উচিত নয় আর। এমন সময় চারি এসে দাঁড়ালো। বাবা, খিচুড়ি প্রস্তুত। কিশোরী আর আমি অবাক হয়ে বললাম, খিচুড়ি? ঠাকুর মশাই হাসলেন। তোমাদের তো অনেকদিন কিছু খাওয়াইনি চা বাদে, আজ খিচুড়ি খাওয়ার মতো একটা পরিবেশ বটে। এমন শীত পড়েছে, খিচুড়ি আর বেগুন ভাজা জমে যাবে একেবারে। আমরা না করতে পারলাম না। কিশোরী আর আমি অবাক হয়ে বললাম, খিচুড়ি? ঠাকুর মশাই হাসলেন। আমরা না করতে পারলাম না। এদিকে খিচুড়ির সুগন্ধি সারা ঘরে ছড়িয়ে পড়েছে। ভৌতিক আবহে ছিলাম বলেই এতক্ষণ খেয়াল ছিল না। এবার কিন্তু খিদেটা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। চারি এমনিতেই দারুণ রান্না করতে পারে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প তাল দিঘির রক্তচোষা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।